হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন এক্সটার্নাল সিএস এর ব্যাপারটা একটু দেখব। এক্সটার্নাল কম্পিউটার সায়েন্সে কোড লেখার অনেকগুলো নিয়ম আছে। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে সেপারেশন অফ কনসার্ন, এটাকে ফলো করা। এই কথার অর্থ হচ্ছে যার কাজ তাকে দিয়ে করানো। ঘোড়াকে ঘোড়ার কাজ করতে দিতে হবে, গরুকে গরুর কাজ করতে দিতে হবে। যে কোনো একজনকে দুইজনের কাজ করা আসলে উচিত না। কোডের ক্ষেত্রেও এই রুলটা আসলে প্রযোজ্য। কারণ আমরা এরপরেই হয়তো একটু দেখব যে আমরা যখন কোনো কোড করি বা আমরা আসলে একটা পেজ তৈরি করি, তখন আমাদের এলিমেন্ট থাকে সামান্য কয়েকটা, কিন্তু এর বিপরীতে আমাদের ডিজাইন করতে অনেক অনেক বেশি আসলে স্টাইল লেখার প্রয়োজন পড়ে। আমরা যদি বোথ স্টাইল এবং আসলে ট্যাগ বা এলিমেন্টগুলো একটা সেম পেজে লিখি, ফর এক্সাম্পল এইচটিএমএল পেজের মধ্যে লিখি, তাহলে আসলে একের ভিতর সব সেই কনসেপ্টটা চলে আসতেছে। বাট আমাদের একের ভিতর সব এই কনসেপ্টটা থেকে বের হয়ে আসতে হবে। অর্থাৎ এইচটিএমএল এর কাজ কিন্তু একটা পেজের স্ট্রাকচার তৈরি করা। সো আমরা কিন্তু আসলে একটা পেজের স্ট্রাকচার তৈরি করার জন্য এইচটিএমএল কে ব্যবহার করব। এইখানে আসলে সিএসএস বা ডিজাইন ব্যাপারটা লেখা উচিত না, কারণ ডিজাইন ব্যাপারটা অন্য কনসেপ্ট। সো সেটার দায়িত্ব আলাদা কাউকে দেওয়া উচিত এবং সে ডিজাইনের কাজগুলো হ্যান্ডেল করবে। অর্থাৎ কোড আমরা মোর স্পেসিফিক এবং আসলে ক্লিন রাখতে চাই, কারণ আমি যে ফাইলে কাজ করব ইন রিয়েল লাইফ, কিন্তু আমি যখন আসলে এই ফাইলে কাজ করা বাদ দেব, তখন অন্য কোনো ডেভেলপার এসে এই ফাইলে কাজ করা শুরু করবে। সো আমি যদি এটা ক্লিন করে কাজ না রেখে যাই, তাহলে কিন্তু সে এসে ঠিক মতো কাজ করতে পারবে না। সো আমাদের স্টাইল লেখার জন্য আসলে স্পেসিফিক কিছু লোকেশন থাকার দরকার, যে লোকেশনে আমরা সবাই বুঝবে যে সেখানে আমরা স্টাইল লিখি। আবার এইচটিএমএল এর স্ট্রাকচার লেখার জন্য আমাদের স্পেসিফিক কিছু লোকেশন থাকা দরকার, যেখানে সবাই বুঝবে যে আমরা সেখানে আসলে এলিমেন্ট লিখি। সো এটা কোড কিন্তু ইটসেলফ একটা ডকুমেন্টেশন। সো আমাদের কোডের জন্য আমাদের অন্য কারোর কাছে বুঝতে যাইতে হবে না যে এই কোডটা করে গেছে, তার কাছে কিন্তু আমাদের বুঝতে যাওয়ার দরকার নাই, যদি কোডটা ওয়েল অর্গানাইজড থাকে। সো পরিষ্কার পরিচ্ছন্নতা যেরকম একটা রুচির বিষয়, তো এখানেও কিন্তু আসলে একটা কোডগুলোকে এইচটিএমএল এবং সিএসএস এদের আলাদা আলাদা জায়গা রাখাটাও ওরকম একটা রুচিশীল বিষয়। তাহলে বুঝলাম স্ট্রাকচার এবং ডিজাইন আমরা একই ফাইলে করব না, আমরা ডিজাইনটা একটু আলাদা ফাইলে করব। সো সেই 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 জিনিসটাকেই আসলে এক্সটার্নাল সিএসএস আমরা বলতেছি। তো এর জন্য আমরা আলাদা ফাইল তৈরি করব। ফাইল আমরা ভিএস কোড থেকে তৈরি করতে পারি। আমরা যদি এই এক্সপ্লোরারে এখানে ক্লিক করি, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে ভিএস কোড থেকে ফাইল তৈরি করতে হলে অবশ্যই আমাদের যে ফোল্ডারে কাজ করতেছি, ফর এক্সাম্পল আমরা কিন্তু এখানে আমাদের যে ওয়েব ফোল্ডারটা ছিল সেইখানে কাজ করতেছিলাম। তো সেই ফোল্ডারটা কিন্তু ওপেন রাখতে হবে, অর্থাৎ ফাইল থেকে আসলে আমাদের ওপেন ফোল্ডার দিয়ে ওই ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। সো আমি আবার ওপেন ফোল্ডার দিচ্ছি এবং যে ফোল্ডারের ভিতরে আমাদের এই ফাইলটা আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিচ্ছি। সো এটাই আমার করাই ছিল অলরেডি। সো আমি এখন চাইলে কিন্তু এখানে যে প্লাস সাইন যেটা আছে, নিউ ফাইল, এখানে ক্লিক করে ওই ফোল্ডারের মধ্যে আরেকটা ফাইল তৈরি করতে পারি। ঠিক আছে, আমি এখানে একটা প্লাস ক্লিক করে ফেললাম। সো ক্লিক করলে আমাকে নতুন একটা ফাইলের নাম দিতে দিচ্ছে। সো আমরা মাই স্টাইল ডট সিএসএস বলে দিতে পারি। আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন সিএসএস লেখার জন্য আলাদা ফাইল তৈরি করব, তার এক্সটেনশন কিন্তু হবে ডট সিএসএস। আর এইচটিএমএল বা স্ট্রাকচারের জন্য যে ফাইল, সেটা কিন্তু ডট এইচটিএমএল অথবা ডট এইচটিএম দিলেও হবে। সো আমরা এইটা লিখে একটা এন্টার দিচ্ছি। সো আমাদের মাই স্টাইল ডট সিএসএস ফাইলটা চলে আসছে। এখন আমরা যেটা করতে চাই যে এখান থেকে এই স্ট্রাকচার যেটা বা স্টাইল যেগুলো, সেগুলো কপি করে নিয়ে যেতে চাই। তো আমরা পুরোটুকু কপি করে নিই বা কাট করে নিয়ে যাই, কাট করে নিয়ে এইখানে বসায় দিই। এগেইন এখানে কিছু ইরর দেখাচ্ছে। আমাদের এটার অর্থ হচ্ছে যে এই স্টাইলগুলো আসলে এখানে ব্যবহার করা যাবে না, মানে স্টাইল লেখাটা এক্স্যাক্টলি এখানে লেখার কোনো প্রয়োজন নাই, আমরা যখন এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব। এক্সটার্নাল মিন করতেছি কিন্তু এক্সটার্নাল ফাইল, হ্যাঁ, আমরা এক্সটার্নাল ফাইলের কথা চিন্তা করব। সো আমরা কোনো আসলে এরকম স্টাইল যে ট্যাগটা ছিল, কারণ ট্যাগ কিন্তু আসলে এইচটিএমএল এর অংশ, ট্যাগ কিন্তু আসলে সিএসএস এর অংশ না। এই কারণে সিএসএস বা স্টাইলের মধ্যে আমাদের এরকম কোনো ট্যাগ লেখারই প্রয়োজন নাই। সো আমাদের এখানে যে স্টাইলটা ছিল সেটা আমরা নিয়ে গেছি হচ্ছে মাই স্টাইল ডট সিএসএস একটা এক্সটার্নাল ফাইলে। সুতরাং এই ট্যাগটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এখন যদি এটাকে আমরা একটু সেভ করে রান করি, তাহলে দেখা যাবে যে আমাদের কোনোটার ঠিকমতো কালার অ্যাপ্লাই হয় নাই, বাট আমাদের ওই যে প্যারাগ্রাফ 5 যেটা, সেটা ইয়েলো হয়ে আছে। এর কারণ আসলে প্যারাগ্রাফ 5 এর কালার ইয়েলো ইনলাইন সিএসএস দিয়ে করা হয়েছে। এগেইন এখানে একটা সমস্যা হলো যে আমাদের
ডিজাইন কিন্তু লিখছি মাই স্টাইল ডট সিএসএস এর ভিতরে। এখন আমাদের স্ট্রাকচার থেকে কিন্তু আমরা ওই ফাইলটাকে লিঙ্ক করি নাই। এই যে মাই ফার্স্ট পেজ ডট এইচটিএমএল আছে, এটা কিন্তু কোনোভাবে বুঝতেছে না যে এর ভিতরে এর যে স্টাইলগুলো দরকার সেই স্টাইলগুলো কোন ফাইলে লেখা হয়েছে। সো আমাদের কিন্তু আসলে সেটা বলে দিতে হবে যে এটা কোন ফাইলে লেখা হয়েছে। সো আমরা এগেইন সেই জিনিসটা কিন্তু স্টাইলের মধ্যে রাখতে হবে। সো আমাদের বলে দেওয়ার জন্য আমাদের লিঙ্কটা ব্যবহার করতে হবে আসলে। সরি, স্টাইল ট্যাগের ভিতর কিন্তু আসলে কোনো লিঙ্ক আসলে থাকতে পারে না, স্টাইলের মধ্যে কেবলই সিএসএস থাকতে পারে। সো লিঙ্ক লেখার জন্য আমাদের বা একটা ফাইল লিঙ্ক করার জন্য আমাদের স্টাইল দরকার নাই আসলে। সো আমাদের সরাসরি লিখতে পারি আসলে লিঙ্ক। সো লিঙ্কের এখানে অনেকগুলো লিঙ্ক করার অপশন আছে, তার মধ্যে আমরা আসলে সিএসএস কে লিঙ্ক করার জন্য ব্যবহার করব। সো এইটা যদি এন্টার দিই এরকম একটা সিনট্যাক্স চলে আসবে। তো এখানে কয়েকটা প্রপার্টি আছে। লিঙ্ক কিন্তু একটা আসলে এমটি ট্যাগের আসলে প্রথম যে অ্যাট্রিবিউট সেটা হচ্ছে রিলেশন। সো রিলেশন হচ্ছে আমরা যে ফাইলের সাথে ইনকর্পোরেট করতে চাইতেছি বা অ্যাড হইতে চাইতেছি সেই ফাইলের সাথে আমাদের রিলেশনটা কি। সো সেই ফাইলটা আসলে স্টাইলের একটা ফাইল, আমরা এখানে বলে দিচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট কিছু না। আর তারপর আসলে এই স্টেপ, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা ঠিক মতো দিতে হবে এক্সটেনশন সহ। অর্থাৎ যে সিএসএস ফাইলটাকে আমরা লিঙ্ক করতে চাইতেছি সেই সিএসএস ফাইলটা এখানে বলে দিতে হবে। তো আমাদের ফাইলের নাম কিন্তু আমরা যদি মনে রাখি তাহলে কিন্তু আমাদের কি ছিল, মাই স্টাইল ডট সিএসএস। তো আমি লিখে দিলাম মাই স্টাইল ডট সিএসএস, যে কোনো নামই হতে পারে, যে কোনো ভ্যালিড নাম হতে পারে। সো এটাকে আমরা এগেইন সেভ দিলাম। এখন যদি একটু রিফ্রেশ করে দেখি তাহলে দেখবো যে ওকে সব কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। তো আমরা আবার একটু ইন্সপেক্ট করি, দেখি কি ঘটনা ঘটছে। সো হেডের মধ্যে আসলে আমাদের কিন্তু একটা লিঙ্ক আছে। সো লিঙ্ক কিন্তু অটোমেটিক্যালি এটা হেডের মধ্যে বসাই দিছে, আমরা কিন্তু আসলে এখানে কিছু করি নাই। সো উচিত ছিল আমাদের হেড বলে তার মধ্যে লিঙ্ক বলা, বাট আমরা আসলে খুব ফাস্ট একটু জাস্ট এক্সপেরিমেন্ট করতেছি, এই কারণে আসলে এগুলো করতেছি না। সো লিঙ্ক ও সে ব্রাউজার অটোমেটিক বসায় দিছে, এটা অন্য কোনো ব্রাউজার হয়তো নাও বসাতে পারে, আর বডি তো অ্যাজ ইট ইজ আসবেই। ঠিক আছে, এইটাই কিন্তু আসলে এক্সটার্নাল সিএসএস এর কনসেপ্ট। সো এক্সটার্নাল সিএসএস এর সাথে এগেইন আমরা কিন্তু ইনলাইন সিএসএস ব্যবহার করতে পারি, ইভেন ইন্টারনাল সিএসএস যেটা সেটাও কিন্তু ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। অর্থাৎ এই তিনটা ওয়েতে আসলে সিএসএস লেখা যায়, ইন্টারনাল, তারপরে আসলে ইনলাইন এবং আসলে এক্সটার্নাল সিএসএস। এই যে এক্সটার্নাল সিএসএস, মনে রাখতে হবে এক্সটার্নাল সিএসএস এ আমাদের কোনো প্রকার কোনো ট্যাগ ব্যবহার করা যাবে না, নট ইভেন স্টাইল ট্যাগ। একদম প্লেন সিএসএস লিখতে হবে উইথ সিএসএস প্রপার ফরম্যাট। অর্থাৎ প্রথমে আমাদের সিলেক্টরকে লিখতে হবে, সিএসএস সিলেক্টর কারা কারা থাকবে, মানে কোন কোন এলিমেন্টকে আমি ডিজাইন করতে চাচ্ছি। তারপর কিন্তু আমাদের একটা স্পেস দিতে হবে। তারপর আসলে আমাদের এরকম অ্যাঙ্গেল, আমাদের কালি ব্রেসেস দিয়ে শুরু করতে হবে এবং ভিতরে আমাদের সিএসএস এর প্রপার্টিগুলো লিখে ফেলতে হবে। সো এখানে আমি যত চেঞ্জ করি, এখানে যদি আমরা রেড করে দিই তাহলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। সো আমাদের কিন্তু আর এই স্টেমিনের মধ্যে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। সো এটাকে যদি রিফ্রেশ দিই, রেড হয়ে গেছে। সো এটাই হলো বিষয়, আমরা যখন সিএসএসটা আলাদা জায়গায় লিখবো আমাদের কিন্তু স্ট্রাকচারের ভিতরে আর কখনো কোনো হাত দেওয়ার প্রয়োজন হবে না। আমরা যত হাত দিব বা যত এডিট করব সব কিন্তু আসলে এই যে এক্সটার্নাল ফাইল যে আছে এইখানে এডিট করব। সো আমাদের স্ট্রাকচার কোনো নড়াচড়া করবে না, আমরা ওভার দ্য টাইম শুধু ডিজাইন চেঞ্জ করে ফেলতে পারবো। এটা আরও আমাদের ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। আরও যদি বলি যে সাধারণত যারা ডিজাইন করে এবং যারা আসলে মূল যে এলিমেন্টগুলো অর্থাৎ যে স্ট্রাকচার তৈরি করে, এরা চাইলে এখন সেপারেট ওয়েতে কাজ করতে পারবে, অর্থাৎ প্যারালাল কাজ করা সম্ভব আসলে। তো একটা ডেভেলপার আসলে এই বেসিক স্ট্রাকচার তৈরিতে মনোযোগ দিল এবং আর একটা এক্সপার্ট ডেভেলপার যে আসলে ডিজাইন সেন্স ভালো, সে আসলে ডিজাইনের কোডগুলো সেপারেট আলাদা আলাদা ফাইলে করতে পারবে। বাট এটা কিন্তু একই ফাইলে হলে সেটা কিন্তু সম্ভব হতো না। সো এটা একটা র্যাপিড ডেভেলপমেন্টের অপশন যেটা, সেটাও আসলে খোলা রাখে এবং ডিজাইন প্রিন্সিপালকেও আসলে ফলো করে। প্রশ্ন হলো এরকম কি আমরা একটা মাত্র এক্সটার্নাল ফাইল অ্যাড করতে পারবো? না, আমাদের এগেইন যত খুশি তত আসলে এখানে একটার পর একটা লিঙ্ক দিয়ে আমরা এক্সটার্নাল ফাইল অ্যাড করতে পারি। সো ফর এক্সাম্পল মাই স্টাইল 2 নামে যদি আমরা একটা ফাইল তৈরি করতাম, সো আর একটা ফাইল এভাবে অ্যাড করতে পারতাম। সো এটাও করতে পারি। আবার চাইলে কিন্তু আমরা আসলে স্টাইল যে ইন্টারনাল যে আমাদের সরি আমাদের যে ইন্টারনাল সিএসএসটা ছিল, লেখার বিষয় ছিল, সেটাও কিন্তু আমরা চাইলে লিখতে পারি। সো আমরা যদি লিখি কালার, এগেইন কালার দেওয়ার আগে আমাদের কিন্তু একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে আমাদের
সিলেক্টর কিন্তু দিতে হবে। সো আমি একটা সিলেক্টর দিলাম, তারপরে এটাকে আসলে ক্লোজ করতেছি। এখন আমাদের কালারটা আসলে শো করবে আর কি। ফর এক্সাম্পল আমি পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি, দেখি এখন কি হয়। সো আমাদের একই ফাইলে আমাদের 3 টাইপের আসলে সিএসএস লেখা আছে। সো আমরা এখানে দেখতেছি যে এখানে আমাদের এক্সটার্নাল সিএসএস আছে যেখানে প্যারাগ্রাফের কালারকে রেড করে দেওয়া হয়েছে। আবার একটু পরে ইন্টারনাল সিএসএস আছে যার কালারটা পিঙ্ক করে দিয়ে দেওয়া হয়েছে। আবার তারপর আসলে ইনলাইন সিএসএস আছে যার কালারটা ইয়েলো আছে। সো আমরা দেখি আসলে কারটা এখানে আসলে প্রাধান্য পাবে। তো এটা যদি আমরা রিফ্রেশ দিই তাহলে এটা দেখা যাচ্ছে যে আমাদের এখানে ইয়েলোটা চলে আসছে। এগুলো কিন্তু আর রেড কালার নাই, এগুলো পিঙ্ক কালার হয়ে গেছে। কেন হয়েছে? কারণ ওই একটাই বললাম যে এই যে এলিমেন্টগুলো, এই এলিমেন্টের সবচেয়ে কাছের প্রপার্টি কোনটা। সো ফর এক্সাম্পল প্যারাগ্রাফ 1 এইটার জন্য সবচেয়ে কাছের কিন্তু আসলে এই যে পিঙ্ক কালারটা, সেটা হচ্ছে সবচেয়ে কাছের ডিজাইন অ্যাপ্লাই করা, সুতরাং এইটা অ্যাপ্লাই হবে। এগুলো কিন্তু দূরের, তো অন্যান্য ফাইলে আছে, সুতরাং ওইটা কিন্তু অ্যাপ্লাই হবে না। আবার একইভাবে এই এলিমেন্টের জন্য কিন্তু এই ডিজাইনও অ্যাপ্লাই হবে না, কারণ ইনলাইন এলিমেন্ট কেবলমাত্র ওই এলিমেন্টের জন্য অ্যাপ্লাই হয়। সো অন্য এলিমেন্টের জন্য কিন্তু অ্যাপ্লাই হবে না। সো প্যারাগ্রাফ 1 এর জন্য কিন্তু ইয়েলো কখনোই হবে না। তার মানে এইখানে আসলে স্টাইলের যে পিঙ্কটা আছে সেটা এসে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আবার আমাদের স্টাইল টু ডট সিএসএস এইরকম কোনো ফাইলে কিন্তু এক্সিস্ট করে না। বাট এগেইন যদি এক্সিস্ট না করে তার মানে কোনো সিএসএস এখান থেকে আসবে না। সো এটা কোনো ইরর না, এটা অ্যাজ ইট ইজ, এটা হতেই পারে, কোনো সমস্যা না। সো আমরা এটাকে একটু কেটে দিচ্ছি, যেহেতু এটা নাই, এটা রেখার দরকার নাই। এখন আমি একটু অর্ডার চেঞ্জ করে দিই, অর্থাৎ এক্সটার্নাল সিএসএস যেটা, এইটা এখানে না রেখে এটা এই যে মেইন স্টাইল আছে সেটার পরে লিখি। লিখে যদি সেভ করি এবং এটা যদি একটু রান করি তাহলে দেখা যাবে যে এগুলো আবার রেড ব্যাক হয়ে গেছে। সো কেন হইলো? ব্যাখ্যা কিন্তু একই ব্যাখ্যা, কারণ আমি এই প্যারাগ্রাফের কথা যদি চিন্তা করি, এর সবচেয়ে কাছে যে এর প্রপার্টিটা ডিফাইন করা হয়েছে সেটা কিন্তু মাই স্টাইল ডট সিএসএস এর মধ্যে। কারণ এইটা কিন্তু এই যে স্টাইল লেখা হয়েছে ইন্টারনাল সিএসএস, এইটা কিন্তু আসলে এর চেয়ে রিলেটিভলি দূরে অবস্থান করতেছে। সো এর সবচেয়ে কাছে অবস্থান করতেছে কিন্তু এই ফাইল, যে ফাইলের মধ্যে আসলে বলে দেওয়া হয়েছে কালার রেড। সুতরাং আমাদের পিংটা যদিও প্রথমে ডিফাইন হয়েছে সেটা ওভাররাইট হয়ে যাবে, এইখানে এসে ওভাররাইট হয়ে যাবে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে আলটিমেটলি সেই চেঞ্জটা আসলে এইখানে চলে আসবে। আমরা যদি একটু পেজকে ইন্সপেক্ট করে দেখি কি হচ্ছে। সো আমরা একটু ইন্সপেক্টে আসি। আসার পরে যদি আমরা এই প্যারাগ্রাফ 1 এর কথা বলি যে দেখি এই ডিজাইনটা কই থেকে আসছে, আবারও বলি যে এই ইন্সপেক্ট টুল বা এই ক্রোম ডেভেলপার টুল যেটা বলা হয় সেটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টুল আমাদের ডিবাগ করার জন্য। যখন আমাদের এরকম কোনো ঝামেলা হবে, অর্থাৎ আমরা চাচ্ছি এই ডিজাইনটা হইতে বাট কোনো কারণে হচ্ছে না, অবশ্যই লজিক্যালি এটা একটা ইরর, বাট হয়তো আমরা বুঝতে পারবি না, তখন আমরা এখানে এসে আমরা চেক করে দেখবো যে আসলে কি হচ্ছে। সো আমরা যদি এইখানে এসে চেক করে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে নিচে একটা উইন্ডো আছে। সো এই প্যারাগ্রাফের জন্য এখানে অ্যাপ্লাই করা যে ডিজাইনগুলো আছে সেগুলো দেখাচ্ছে। তার মধ্যে দেখাচ্ছে পি এবং এইচ অন দুইটার জন্যই আসলে রেড ডিফাইন করা হয়েছে এবং এইটা অ্যাক্টিভ হয়ে আছে, ফলে আসলে এটা রেড হয়ে গেছে। আরও ইম্পর্টেন্ট ব্যাপারে পাশে লেখা আছে কিন্তু মাই স্টাইল ডট সিএসএস। তার মানে এই ডিজাইনটা কিন্তু আসলে ইন্টারনাল থেকে আসতেছে না, এটা আসলে এক্সটার্নাল ফাইল থেকে আসতেছে, মাই স্টাইল ডট সিএসএস। সো আমরা খুব সহজেই আসলে বুঝে ফেলতে পারবো যে আমাদের ওয়েব পেজে যদি কখনো কোনো ঝামেলা হয়, যে কখনো ডিজাইন ঠিক মতো আসতেছে না, ইন্সপেক্ট করে তাহলে আমরা সহজে খুঁজে বের করতে পারি এই ডিজাইনটা আসলে কোন ফাইল থেকে আসতেছে। কারণ আমরা তো এখানে খুবই সিম্পল দুই একটা ডিজাইন দেখছি, এখানে আসলে হাজার হাজার লাইন অফ কোড হতে পারে। সো তখন আমাদের কিন্তু ডিবাগ করা খুব কঠিন হয়ে যাবে, তখন আমাদের এই হেল্পটা নিতে হবে। এবং আরও একটা জিনিস ইন্টারেস্টিং খেয়াল করা যাচ্ছে যে মাই ফার্স্ট ডট এইচটিএমএল এর আমাদের কালার পিঙ্ক লেখা হয়েছিল, বাট এইটা কিন্তু অ্যাপ্লাই হয় নাই, এখানে কিন্তু এটা একটা লাইন থ্রু দিয়ে দিছে। এই যে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে স্টাইলের মধ্যে কিন্তু কালার পিঙ্ক দেওয়া ছিল, যেইটা আসলে এটা অ্যাপ্লাই হয় নাই, কারণ লেটেস্ট অ্যাপ্লাই হয়েছে আসলে এইটা এসে। সো এইটা আসলে আনচেকড হয়ে গেছে। সো আমরা একটু চেক আনচেক করে দেখতে পারি যে এটা যদি আনচেক করে দিই তবে এটা চেক হবে, বাট এটা আসলে অ্যাকচুয়াল না, এটা রিফ্রেশ করার সাথে সাথে আবার আগের অবস্থাতে ফেরত যাবে। সো আমাদের ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল তিনটা ওয়েতেই সিএসএস লিখতে পারি এবং তিনটা একই সাথে লিখতে পারি, কিন্তু অবশ্যই আমাদের লজিক্যাল কনসিকুয়েন্সটা মনে রাখতে হবে এবং আমাদের সতর্ক থাকতে হবে যে আমরা কোনটা কোথায় লিখতেছি, তা না হলে কিন্তু আমাদের ডিজাইন ঠিক মতো আসবে না। এবং যখনই ডিজাইন ঠিক মতো আসবে না তখন আমরা আসলে এই উইন্ডোটা বা ইন্সপেক্ট করে আসলে নিচে যে স্টাইল অপশনটা আছে, আমরা যে অ্যাট্রিবিউটের বা যে এলিমেন্টের
ডিজাইনটা দেখতে চাচ্ছি সেই এলিমেন্টকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে নিচে এরকম স্টাইল একটা ট্যাবে সিলেক্ট করা থাকবে, সেখানে আসলে আমরা নিচের দিকে আসলে এর সকল ডিজাইন কোথায় থেকে আসতেছে, কি ডিজাইন অ্যাপ্লাই হচ্ছে সব কিছু আসলে দেখে ফেলতে পারবো। থ্যাংক ইউ।